বলে স্বপ্ন দলে হাসে কাজে মন নদী ও জীবন নদী ও জীবন বাংলাদেশের নদী ও জীবন নদী ও জীবন শুভেচ্ছা নিন নদী ও জীবন অনুষ্ঠান থেকে। নদী ও জীবন অনুষ্ঠানের এই পর্বটি আমরা স্থানীয় পর্যায় থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করছি। এখন এই জায়গাটা হলো পাবনার বেড়া উপজেলার গঙ্গাদিয়া চর। আমি যে এলাকাটায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, আমার বাম পাশে কিছু ঘর দেখা যাচ্ছে। এই ঘরগুলো নদী ও জীবন প্রজেক্টের তরফ থেকে পাওয়া। চর ভেঙে যায় যে কথাটা বলি, সেটা শুধু থিওরিটিক্যাল নয়, সেটা যে একেবারে প্র্যাকটিক্যাল, সেটা আজকে আমরা এসে আবার নিজেরা সেটা দেখলাম। পৌষের মাঝামাঝি শীতকাল, এই সময়টা সারা বাংলাদেশের জন্য আনন্দের একটি সময়, কারণ ঘরে ঘরে নতুন ফসল ওঠে, পিঠা এবং অন্যান্য যে শীতের খাবার সেটা আমরা গ্রহণ করি। সারা দেশেই নবান্নের উৎসব চলে, কিন্তু দুঃখজনক হলো চরে সে ধরনের কোনো উৎসব নাই। কারণ চরে নবান্নের যে বিষয়টি সেটি তাদের মধ্যে নেই, কারণ যে অঞ্চলে তারা বসবাস করছেন সেখানে এই সময় তারা ফসল তুলতে পারেন না। ফসল তুলতে না পারার অনেকগুলো কারণ আছে। জমি নিয়ে বিরোধ যেমন একটি, তেমনি তারা যে চাষ করবেন সেই সুযোগগুলো অনেক সময় সুযোগ থেকেও তারা বঞ্চিত হন, সেটা পান না। কারণ ভাঙনের কারণে তারা যে নিয়ত এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, ফলে যখন ধান বোনার সময় ঠিক সেই সময় হয়তো তারা তাদের আবাস ছেড়ে চলে যেতে হচ্ছে অন্যত্র। সে কারণে তাদের পক্ষে সেই আনন্দ উৎসবে অংশগ্রহণ করা সম্ভব হয় না। আমরা এখানে এসে আরেকটা কথা শুনলাম, যেটা আমরা জানি যে নানা সময়ে নানা ক্ষেত্রে জমি নিয়ে এক ধরনের একটা বিরোধ লেগেই আছে। এইখানেও এই চরে এরকম একটি বিরোধ দীর্ঘদিন ধরে চলছে। সেখানে যদিও এখনও ভূমিহীনদের দখলে রয়েছে জায়গাটি, কিন্তু প্রতিনিয়ত একটি সমস্যা তাদেরকে ফেস করতে হচ্ছে। এবং তারা যারা এই জমি দাবি করছে, যাদেরকে জোরদার বলি বা যারা দখলদার বলি, তারা নানাভাবে সেটা আবার বেদখল করে তাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং এখনও পারেননি বলে, মামলা চলছে বলে এদের অনেককে নানা সময়ে নানাভাবে নানা ধরনের হুমকি, নানা ধরনের হয়রানি করার চেষ্টা করছেন। আমরা এই অঞ্চলটিতে যিনি বিষয়টি দেখাশোনা করছেন, দীর্ঘদিন ধরে মামলা চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের পক্ষে এবং নদী ও জীবন প্রকল্পের সহযোগিতায়। নদী ও জীবন অ্যাকচুয়ালি লিগ্যাল সাপোর্টটা দিচ্ছে তাকে, কিন্তু সামগ্রিকভাবে তথ্য এবং স্থানীয় পর্যায়ে যে সহযোগিতাগুলো দরকার সেটা তারাই করে যাচ্ছে। আমরা সেই জমিতেও যাব এবং তাদের সঙ্গে কথা বলবো। জমি নিয়ে যে বিরোধের কথা হচ্ছিল, এই যে জমিটি যেটা আমরা যেটা এখন কলাই চাষ করেছেন আপনারা, এটা কি ধরনের সমস্যা, কোন পর্যায়ে আছে আপনাদের এই সমস্যাটি এখন? এই জমিগুলি আমরা 87 সনে আমরা দরখাস্ত করি, ভূমিহীন দরখাস্ত করি, দরখাস্ত মঞ্জুর হয়। আমার ডিসিআর কাইটিয়া আমার 89-তে দলিল হয়। দলিল হওয়ার পরে ওই জোরদার পার্টির মন্ত্রী আছিল ওজি খান তখন এডিসি কোর্টে করে টেলিফোন করে যে ভূমিহীনের যেগুলো দলিল হওয়া গেছে আর যেগুলো হয় নাই স্থগিত রাখো। তখন এডিসি আমার এই দলিল স্থগিত রাখে, স্থগিত রাখিয়া বাতিল ঘোষণা দেয়। বাতিল করে নাই এখনো। আমরা এই 91-97-তে আমরা আবার ফিরে মামলা করি, আপিল মামলা করি। এই আপিল কেস আমার চলতেছে। জোরদারিয়ারা আমার খুব
হুমকি থুমকি দিতেছে। দরিদ্র মানুষ আমরা তো খুব অভাবী, মামলা চালাইতে পারি না। নদিয়া জীবনী আমার এই কেসটা চালাইতেছে। সামনে তো মাঘ মাস আসছে, মাঘ মাসে তো এই অঞ্চলে শীতটা আরো বেশি হয়। শীতটা আরো বেশি হয়। তা এখন এই শীতের জন্য প্রতি বছরই বেশ সাধারণ মানুষের অনেক কষ্ট হয়। তো এবার আপনারা আগে থেকে কিছু ভেবেছেন? ধরেন এই আপনার মামলা যারা সহযোগিতা করছেন তাদেরকে, কিংবা অন্য কোনোভাবে? আমিন সাহেব, এটা অন্য কোনো কিছু করা হয় না এখনো। আখের আলী সাহেব, আপনার কোনো চিন্তা ভাবনা আছে? কি করা চিন্তা যায়? ভাবনার মধ্যে আমরা হয়তো এই যে আছে এখানে বসে আমাদের কোনো উপায় নাই, নিরুপায়। এই যে শীতটা চলে যাচ্ছে, কিন্তু খালি শুধু আগুন থাকায়, বুঝলেন। শীতের কাপড় বা ইত্যাদি এখনো কেউ কোথাও থেকে আপনারা সংগ্রহ করতে পারেন নাই। হ্যাঁ, আবু বকর সাহেব, কি মনে হয় এটা কিভাবে কি করা যেতে পারে? আমার তো দরিদ্র মানুষ, আমার তো আর কিছু করিবার কিছু নাই। এখন সরকার যদি কোনো রকম বিধান আমার দিত, তাহলে আমরা একটা ফায়সালা পাইতাম। এখানে কখনো কি কেউ এসছে, কোনো ক্লাব বা কোনো কেউ, কোনো প্রতিষ্ঠান কিছু শীতের আগে? না, সেটা আইছে। আর শীতের কোনো ব্যবস্থা না। তা আমার এই নদিয়া জীবনী আসে আর কি মাঝে মাঝে। এখানে কলার চাষ করেছেন, আর অন্যান্য চাষবাসের ক্ষেত্রে যদি আপনার সুযোগ মতো, সুবিধা মতো আপনারা করতে পারেন, তাহলে তো সেখান থেকে কিছু আপনারা আয় করতে পারবেন। অন্তত ঘরেও হলে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, মেশিন বসানো হয়েছিল, হ্যাঁ। ওই মেশিনে পানি দিয়া ছাড়তে পারলো না। আপনারা কি ভাবছেন যে এবারও ইরি ধান করবেন? যদি আশা এই- করছি, এই একটু মেশিন মেশিন এই মেশিন যদি থাকে, তাহলে আর আমার ইরিদান আবাদ করবো না। আর যদি বড় মেশিন আনতে পারি, তাহলে আবাদ করবো। আবু বকর সাহেব, আমিন এবং আখের আলী, তাদের কাছ থেকে জানলাম। তারা আমাদের জানালেন যে কৃষি অধিদপ্তরের কাছে তারা গেলেও গতবার যে ইরি ধান নিয়ে সংকটে পড়েছিলেন, অর্থাৎ মেশিনটা ছোট হওয়াতে সেই পানি তারা যথাযথভাবে দিতে পারেননি, সেই জন্য সেই ফসলটা নষ্ট হয়ে গেছে। এখনও তারা সেরকম কোনো বড় রকমের সাহায্য কৃষি অধিদপ্তর থেকে পান নাই। তবে তারা আশা করছেন সরকারের কৃষি অধিদপ্তর তাদেরকে সহযোগিতা করবেন। ওই কারা আছেন এই বাড়িতে? আগে কোন এলাকায় ছিলেন? আগে তো এই এলাকায় আসছিলাম, ওই নদীতে ভেঙে গেছে। পরিবারের লোক আমরা ঘরে বাড়ি দুইজনই, আর বুড়ি একটা মা আছে। আচ্ছা, তো উনি কি করেন আপনার স্বামী? তার হাত পার গিরে গাছটি সে ওই 2 মাস বাড়িতে থাকে, ওই 15 দিন যায় ডাহা মাহা থাকে, কাম করে লয়া আসে। কিছুই নাই, কে কি করবো? ওই গাছ লাগাছি, লাই গাছ লাগাছি, ওই যে লাল শাকের বিচি দিছিল, লাগাছিলাম, হে তা জ্বলাইলো না, এতেই কষ্ট কম। টিউবওয়েল কি সব সময় পানি পাচ্ছেন ঠিক মতো? ঠিক মতোই পাচ্ছি, আমার টিউবওয়েলে পানি সবসময় ঠিক মতোই আছে। কিন্তু আপনাদের পায়খানাটা তো খোলা পায়খানা। আমার পায়খানা খোলা পায়খানা, আমি সেলিতে পায়খানা দেইনি কিন্তু। আচ্ছা, এখানে কি সবারটাই খোলা না আরো? পড়াই মানুষেরই খোলা, এই নদীতে ভেঙে যা দিয়ে কি করবো? চাক মাকাই নিয়ে সব বাড়িতে বসা বসা থেকে। টিকা দেয়া হয়েছে? হামের টিকা দিছেন। এরপর আরেকটা যে বিসিজি দেয় সেটা দিছেন? সর্বমোট 9টা দোয়াইছে। শিশুর মায়েদের সঙ্গে কথা বলে জানলাম যে শিশুদেরকে তারা সবগুলো টিকা দিয়েছেন। এটা এক ধাপ অগ্রগতি অবশ্যই, কিন্তু পরবর্তী বিষয়গুলো নিয়ে তারা বেশ চিন্তিত। বিশেষ করে শিশুদের যদি জ্বর বেশি হয় বা হঠাৎ করে যদি পেটে ব্যথা হয়, সেটার জন্য কোনো ডাক্তার কিংবা কোনো স্বাস্থ্যসেবা তারা পান না। তাদেরকে এই চর নদী পার হয়ে নগর বাড়িতে চলে যেতে হয় সেটার জন্য, এবং সেখানেও গিয়ে অনেক সময় হয়তো ডাক্তারের সাক্ষাৎ তারা পান না। সেই ক্ষেত্রটি মনে রেখে মাঝে মধ্যে একটা নির্দিষ্ট বিরতি দিয়ে চরগুলোতে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা একান্ত প্রয়োজন। সে কারণে তাদের শিক্ষার বিষয়টা যেমন গুরুত্ব দিয়ে ভাবতে হবে, ঠিক একই সঙ্গে তাদের স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্ব দিয়ে ভাবতে হবে। গতকালও আমরা খবর পেয়েছি পাবনা সদরের মধ্যচরে হেলথ ক্যাম্প হয়েছে, এবং আরও সুসংবাদ হলো সেই হেলথ ক্যাম্পে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক নিজে উপস্থিত ছিলেন, এবং তিনি সেই ক্যাম্প পরিচর্যা করেছেন এবং দেখেছেন এবং দেখাশোনা করেছেন যাতে সফলতার সঙ্গে সব কিছু সম্পন্ন হয়। আপনি কি জন্য আসছিলেন এখানে?
এখানে চিকিৎসার জন্য। কিসের পরিবার পরিকল্পনা। পরিকল্পনা কি জন্য কি নিচ্ছিলেন? ইঞ্জেকশন। কতদিন ধরে নিচ্ছেন এখানে? 1.5 বছর ধরে নিচ্ছি এখানে। তার আগে আপনার বাচ্চার বয়স কত? 1.5 বছর। এই বাচ্চা হওয়ার পর থেকে নিচ্ছেন? হ্যাঁ। কয়টা বাচ্চা? 2টা বাচ্চা। প্রথম বাচ্চার বয়স কত? 4 বছর। এটা 1.5 বছর। আপনি কি আরো বাচ্চা নিতে চান? নিতে চাই তো আরেকটা। কেন? আমার স্বামী কয় আমি কি করবো। এখানে ভাড়া রাতে একটা আমাদের ক্লিনিক আছে দড়িবাড়াডাঙ্গা গ্রামে, সেখানে নিয়ে গিয়ে আমরা অপারেশন করতে পারি। এমনকি কেউ যদি না দিতে চায় এখানে এসেও আমরা অপারেশন করে দিতে পারি, যদি কয়েকজন আমাদের লোক মানে অপারেশনে একসাথে কয়েকজন করা সম্ভব হয়। এরকম আপনারা মেয়েদেরকে আমাদের এখানে অপারেশন করা কিছু সমস্যা আমাদের ক্লিনিকে নিয়ে গিয়ে আমরা অপারেশন করে দিতে পারি। কিন্তু আপনারা যদি পুরুষ মানুষকে যদি রাজি করান, কারোর সাথে কথা বলেন রাজি করানোর জন্য পুরোপুরি আমরা আবার আসবো, তাইলে কিন্তু অনেক সমস্যা। এই যে একজনের দেখলাম 5টা বাচ্চা, অনেকেরই অবশ্য ভালো যে 2টা 3টা, তারা অনেকে বলছে 3টা, তারপর 2টা আছে, একটা আরও নেব, তাকে আমরা বোঝাচ্ছি। কিন্তু 5টা যার বাচ্চা হয়েছে তার তো আর বাচ্চা নেওয়ার কোনো প্রয়োজন নেই। তার ইঞ্জেকশন নিয়ে আমরা দেবো না তা না, কিন্তু তার অপারেশন করে ফেলাই ভালো। আরও আগে 2টা বাচ্চা হয়ে গেলে এবং ছোট বাচ্চার বয়স যদি 2 বছরই হয় তখনই অপারেশন করা যায়। আমি এখানে 3 বছর যাবত সেবা দিচ্ছি। তার পরিকল্পনা সেবা দেওয়া হয়, তারপর গর্ভবতী মায়ের সেবা দেওয়া হয়, তারপরে বাচ্চাদের সেবা দেওয়া হয় এবং মহিলা ও পুরুষদেরও সেবা দেওয়া হয় এখানে। প্রিয় দর্শক, আমরা গঙ্গাদিয়া চরে এতক্ষণ এই চরের মানুষদের সঙ্গে কথা বলেছি। এখন আমরা যাচ্ছি আকবাকসোহা নতুন আরেকটি চরে। এরই মধ্যে একটি আমরা ছোট্ট বিরতি নেব। বিরতির পর আবার দেখা হবে আপনাদের সঙ্গে নদী ও জীবন অনুষ্ঠানে। বাংলাদেশের নদী ও জীবন। বাংলাদেশের নদী ও জীবন। ফিরে এলাম আবার নদী ও জীবন অনুষ্ঠানে ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আমরা এরই মধ্যে পৌঁছে গেছি চর আকবাকসোহা। এর আগে ছিলাম চর গঙ্গাদিয়ায়। এবার চর আকবাকসোহার মানুষজনের সঙ্গে আমরা কথা বলবো, জানবো তাদের এখনকার পরিস্থিতি। চর আকবাকসোহা, এখানে নদী ও জীবন প্রকল্পের অধীনে একাধিক কাজের মধ্যে একটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে লাইভস্টক বা গবাদি পশু পালন। এক্ষেত্রে বেশ উৎসাহী এখানকার মানুষ। তারা বিভিন্ন পর্যায়ে এই গবাদি পশু কিনে সেটা পরিচর্যা করে এবং পরবর্তী পর্যায়ে বিক্রি করে দিচ্ছেন এবং এক্ষেত্রে তারা বেশ কিছু মুনাফা অর্জন করছেন এবং এই মুনাফা দিয়ে পরবর্তী পর্যায়ে একইভাবে তারা আরও গবাদি পশু পালনের একটা পরিকল্পনা করছেন এবং তা একটা ব্যাপক আকার নিচ্ছে ক্রমশ। আমরা যারা এই গবাদি পশু পালন করে লাভবান হয়েছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা বলবো। তারা কি পরিমাণ লগ্নি এখানে করেন, অর্থাৎ পুঁজি, কী ধরনের পুঁজি লাগে এবং সেই কত পুঁজি থেকে কি পরিমাণ তাদের লাভ হয় সেটা জানবো। আপনি তো এটা করছেন না, এই যে গবাদি গরু কিনে সেটা মোটা তাজাকরণ করে তারপরে পরে আবার বিক্রি করে দিচ্ছেন, তা এখন কোন পর্যায়ে আছে এখন আপনার কাছে? বা গত বছরের মধ্যে আপনি গত 1 বছরে এই ধরনের কয় টাকা কিনেছেন এবং কি ধরনের টাকা লেগেছে আপনার? আর বছর গরু কিনে দিয়েছিল 25,000 টাকা, 25,000 টাকা দিয়ে। 25,000 টাকা একটা গরু কিনেছিল? এটা গরু কিনেছিল আর বেচছিলাম হলে 56,000। বেচছেন 56,000? হ্যাঁ। কতদিনের ব্যবধানে? 8 মাস। 8 মাস। হ্যাঁ। 29,559 টাকা না কয়টা? হ্যাঁ, 59 পাইছি। ও, পাইছেন আপনি? আমি পাইছি। তো 25,000 টাকা দিয়ে কেনার পরে ওই 1 বছর যখন আপনার কাছে 8 মাস গরু ছিল আপনার কাছে, তখন ওই গরুর পেছনে কি পরিমাণ খরচ হয়েছে আপনার? 7,000-8,000 টাকা খাওয়ানো। 7,000-8,000। তো গরু যখন পরিচর্যা করেন এখানে কিরকম অবস্থা এখন? ধরেন সেটা রাখা, সেটাকে ধরেন তার বিভিন্ন অসুস্থতা আছে, ঠান্ডার ব্যাপার আছে, ঘরে মশার ব্যাপার আছে, মশারি দেই, মশার দিনে মশারি দেই, মশা কামড়ালি পরে মশারি বানাইছি 500 টাকা দিয়ে।
সাইফুল ভাই মশারি বানাই নিয়ে দিছে আচ্ছা মশারি তলে গরু রেখে দিই মশাই কামড়ায় না আচ্ছা মেঘদাতর নাম লিভারে গরু ঘরে বেঁধে থই বার করে নিয়ে কতক্ষণ বেজে খাওয়া দাওয়া ঘরে নিয়ে যাই ঘরে বেঁধে থই তো এখন কি আপনি ওটা বিক্রি করে এখন কি আবার কিনেছেন বা কিনবেন? এটা কিনছি আমার টাকা দিয়ে আচ্ছা এখন আপনার টাকা দিয়ে আপনি হ্যাঁ কিনেছেন। ওই যে তিতলি তো ওই যে 25,000 টাকা প্রথমে যেটা দিল সেটা কি পুরোটাই কি আপনাকে কারা দিয়েছে? নদীয় জীবন প্রকল্পের কারা, হ্যাঁ। যমুনা? হ্যাঁ আচ্ছা 25,000 টাকা কিনে দিয়েছিল এগুলো দিয়ে নিয়ে আমরা পাইছি 29,559 টাকা। আচ্ছা না ওদেরকে আপনারা কতদিন ওই গরুটা বিক্রি হওয়ার পরে টাকাটা হ্যাঁ, দিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ। কত ওনাদেরকে কত টাকা দিয়েছেন? 1900 কয় টাকা জানি 1900 অল্পে কয় টাকা লাভ নিছে 1900। আচ্ছা 25,000 টাকার হ্যাঁ। বাইরে আরো 1900 টাকা হ্যাঁ দিয়েছেন হ্যাঁ ওনাদেরকে আর বাদ বাকি আমার আর বাদ বাকি সবগুলো হ্যাঁ। হ্যাঁ। এখন পরে যেটা কিনছেন বা কিনেছেন অলরেডি হ্যাঁ। এখনই কিনে ফেলেছেন হ্যাঁ এইটা কত দিয়ে কিনেছেন? এটা কিনছি 44,000 টাকা 44,000 টাকা। হ্যাঁ এটা কতদিন রাখবেন আপনার ধারণা রাখতে হবে 70 লাখ পর্যন্ত রাখবেন? হ্যাঁ। এবং কি ধারণা করছেন আপনি এটা থেকে? কি এটা পরিমাণ ঘর লাভ দিবার চাইছিলাম ঘর নাই স্যার ঘর দিবার চাইছিলাম তো বললাম বেটা বেটি নিয়ে ঘর দিলি ভরে এটা হাঁকটা আটকে যায় তো এই বছর যদি আমি একটা গরু কিনে পালবের পারি তাহলে লাভ আমার ওবনে 80-90,000 টাকা যদি আল্লাহ বেশ পেট দেয় ঘর দিয়ে একটা বছর কিনবের পারবো। তো এখানে আরো এরকম অনেকেই করছেন আপনার মতো। হ্যাঁ তো আমরা দেখি আরো আশেপাশে দেখি হ্যাঁ। ওদের কি অবস্থা, ওরাও কি আপনি যে পরিমাণ লাভ করছেন তারাও কি একই পরিমাণ লাভ করেছে না কম কত বেশি? কম পাইছে কেউ কিছু হ্যাঁ, কম আমি তো বেশি পাইছিলাম একটা আপনি আমি একটু বেশি বেশি পাই সকল বছরই আল্লাহ আমাকে বেশি দেয় পয়সা। আচ্ছা ভাই। এখন আমরা কথা বলবো যমুনা সমাজ কল্যাণ সংস্থার ডিরেক্টর মনজিদের সঙ্গে। আপনাদের হামিদা আমাদের জানালেন যে তিনি 8 মাসে তার পুঁজি থেকে যে পরিমাণ লাভটা করেছে তো তাতে মনে হচ্ছে বেশ ভালোই। এখন বিষয়টা কিভাবে দেখছেন, এটা কতটুকু সাস্টেইনেবল হবে এবং এটা যে একটা সাইকেল, এই সাইকেল কিভাবে আপনারা রিনিউ করবেন? ধন্যবাদ দাদা আপনাকে। আসলে এই প্রক্রিয়ার সাথে মানে যাদের কথা না বললেই নয়, এই প্রক্রিয়ার সাথে জড়িত আছে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং জবস বাংলাদেশ, যারা এই টাকা দেওয়ার ক্ষেত্রে আমাদের সহায়তা করেছেন। ওনারা প্রথমে পাইলটিং আকারে 15টা গরু একজনকে 3টা করে দিয়ে শুরু করে। সেই বছর আমাদের 75,000 টাকা লাভ হয়েছিল 6 মাসে। তার পরবর্তীতে আমরা ওনাদের সহযোগিতায় আমরা 29টা গরু দেই 28 জনকে। তাতে ওই বছর আমাদের 6 মাসে 4,22,000 টাকা লাভ হয়েছিল, যে টাকাগুলো সদস্যরা পেয়েছে। এবং ওই সময়ের নির্বাহী অফিসার বেড়া জনাব লাল হোসেনের মাধ্যমে টাকাটা বিতরণ করা হয়েছে। এবং এই বছরে যে বছর চলছে, এই বছরে ওনারা 6 মাস গরু পালন করে, কারো 6 মাস, কারো 6.5 মাস, কারো 5.5 মাস, গড়ে 6 মাস গরু পালন করে তারা 30টা গরু পালন করে 6,32,000 টাকা তারা লাভ করেছে। আমাদের ইনভেস্ট ছিল 7,22,000 টাকা, কিন্তু তারা 6,32,000 টাকা লাভ করেছে। যে টাকা লভ্যাংশটা, এই লভ্যাংশটা আমাদের মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর মাধ্যমে গত 15 তারিখে, এই চলতি ডিসেম্বর মাসের 15 তারিখে কোরআনবাগ ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ হয়েছে। তা আমরা মনে করি যেটা এখানে যাচ্ছে আপনার 7 লাখ ইনভেস্ট করলো, 6 লাখ লাভ হলো, অর্থাৎ 13 লাখ ডবল প্রায় রোল করছে টাকাটা। কিন্তু দাদা এটা কিন্তু 6 মাসে। আমরা যেটা মনে করি এটা ওই উপজেলা নির্বাহী অফিসার লাল হোসেনে বলেছিলেন যে এটা হলো একটা দারিদ্র বিমোচনের চরের জন্য একটা নতুন ফর্মুলা। এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে এটা অত্যন্ত সরকার যে পদক্ষেপ নিয়েছে এবং জিওএনজিও কর্পোরেশন করে এই দেশের দারিদ্রতা বিমোচনে এটা একটা মাইল ফলক হিসেবে উনার মন্তব্য করেছেন এবং পত্রপত্রিকায় সেই কথাগুলো এসেছে। তা আমরা মনে করি যে সরকার, দাতা এবং ব্যক্তি উদ্যোক্তা ওনারা যদি শুধু যমুনার মাধ্যমে না, যে কোনো মাধ্যমেই যদি চরের মানুষের প্রতি বিশ্বাস স্থাপন করে যদি এদের দ্বারা ইনভেস্ট করানো যায়, তাহলে এই যে তাদের যে বস্তিবাসী হওয়া থেকে ঠেকানো যাবে এবং তারা যে নদী ভাঙনে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখান থেকে তারা পুষে উঠে নতুন করে তারা জেগে উঠতে পারবে। যমুনা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মনজিদের কাছে আমরা যেটা জানলাম তাতে সেটা খুবই আশাপ্রদ এই কারণে যে অন্যান্যরা যেমন সহযোগিতা করছেন, প্রশাসন সহযোগিতা করছেন। প্রিয় দর্শক, আমরা এখন একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর আবার নদীর জীবন অনুষ্ঠানে ফিরে আসব। আপনারা সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন। বাংলাদেশের নদীর জীবন, বাংলাদেশের
প্রিয় দর্শক, আমরা বিরতি থেকে ফিরে এলাম নদী ও জীবন অনুষ্ঠানে। আজকে আমরা দুটো চরে সরাসরি গেলাম, সেখানকার মানুষের সঙ্গে কথা বললাম। এই বিষয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, আপনাদের মতামত থাকে, তাহলে আপনাদের মতামত জানাবেন আমাদের। আপনার মতামত জানাবার ঠিকানা প্রযোজক নদী ও জীবন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 01711445500। আরেকটি ফোন নাম্বার 01711958801। ইমেইল nodiyojibon@banglavision.tv। গত 4 বছর ধরে নদী ও জীবন প্রকল্পের অধীনে এইসব এলাকায় কাজ হচ্ছে মানুষকে তার আর্থিক জীবন সচ্ছল করার জন্য, মানুষের সামাজিক জীবন যাতে নিরাপদ হয় সেই জন্যে, এবং এই সহযোগিতার মধ্য দিয়েই তারা নতুন করে জীবনের অর্থ খুঁজে পাচ্ছেন। এবং অন্যান্য ক্ষেত্রে যে একটি সংকট আছে জমি বিষয়ে, সেক্ষেত্রেও তাদের যে সমস্যাগুলো, সেই সমস্যায় তারা সহযোগিতা পাচ্ছেন এই প্রকল্প থেকে, বিশেষ করে লিগ্যাল সাপোর্টটা পাচ্ছেন। এবং তাদের যে পুঁজির অভাব রয়েছে মামলার জন্য, সেক্ষেত্রেও তাদের সহযোগিতা করা হচ্ছে। অর্থাৎ আমরা জানি যে এই যে ভূমিহীন মানুষগুলো সরকারের আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী সেই যে চরে জেগে ওঠা জমি, সেই জমিতে তাদেরই অধিকার সবার আগে, কিন্তু অধিকাংশ অনেক ক্ষেত্রে সেটা পালন করা সম্ভব হয় না। সেই জন্যে যদি তাদেরকে সহযোগিতা করা যায় তাহলে তারা নিজেরাই সেটা চেষ্টা করবেন, এবং সেই জমিতে তারা নিজেরা যদি অধিকার পান তাহলে সেই জমিতে চাষ করে তারা নিজেদের জীবনযাপনকে নিরাপদ করবেন। আমরা যে সেফটি নেটের কথা বলছি সেটা সফল করে তুলতে পারবেন, আমরা যে উন্নয়নের কথা বলছি সেটা সফল করে তুলতে পারবে, আমরা যে শিক্ষার কথা বলছি সেটা তারা সফল করে তুলতে পারবে। তা না হলে তাদের, আমরা যে উন্নয়নের কথা বলি, আমরা যে অগ্রগতির কথা বলি, আমরা যে অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করার কথা বলি, সেগুলো কোনোটাই সফল হবে না। প্রিয় দর্শক, আপনারা সবাই মিলে যদি তাদেরকে সহযোগিতা করি, অবশ্যই তারা তাদের যে জীবনযাপন, সেই জীবনযাপন নিরাপদ করতে পারবে, সেই জীবনযাপন সুশৃঙ্খল করতে পারবে, এবং তাদের ভবিষ্যৎ তারা গড়ে তুলতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠান দেখার জন্য, এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। নদীর বুকে চর বালুতে বাঁধে জানতে চাই তাদের ব্যথা, বলতে চাই তাদের কথা। বাতাস বহে স্বপ্ন দোলে, হাসে কাঁদে